শুভ সময় প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আজ আমাদের সাথে আছেন একজন গুণী লেখিকা উম্মে সালমা মলি। আজ আমরা কথা বলবো মলি আপুর সাথে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মলি আপুর কাছে। কেমন আছেন আপু? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, ভিন্ন রকম অনুভূতি। আচ্ছা, যদি আপনার এই অনুভূতি সম্পর্কে আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। প্রথমে যখন আসলাম আসলে আমি এরকম লাইট ক্যামেরা ইন্টারভিউতে অভ্যস্ত না, যাই হোক ভালো লাগছে, ভিন্ন রকম অনুভূতি, খারাপ লাগছে না। আন্তরিক ধন্যবাদ। আপুর বেড়ে ওঠাটা কিভাবে? আমি হচ্ছি জীবনানন্দ দাশের শহর, বরিশালের মেয়ে। ওখানেই আমার জন্ম, ওখানেই আমার স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি বরিশালে। আপু আপনার পড়াশোনার সাথে সাথে লেখালেখির সাথে সম্পৃক্ততা কখন থেকে? লেখালেখিটা শুরু করেছি আসলে যখন কিছু বুঝতাম না, তখন ক্লাস 5-এ প্রথম আমি একটা লেখা লিখেছিলাম। আমার মনে আছে, কারণ এটা আম্মুর জন্য, আম্মুকে শুনিয়েছিলাম, আম্মুর কাছ থেকে শুনে। প্রবন্ধ টাইপ, শরতের আকাশ সম্ভবত নাম ছিল লেখাটার। জাস্ট মানে ভালো লাগা থেকে একটা লেখা ছিল, লিখে আম্মুকে দেখেছিলাম। কারণ হচ্ছে আমার আম্মু হচ্ছে বাংলা সাহিত্যের শিক্ষক, এবং আমার বাংলা সাহিত্যের প্রতি এই যে ভালোবাসা বা পড়াশোনাটা আম্মুর বইয়ের আলমারি থেকে শুরু। আচ্ছা, তো ওই কারণে আমি লিখে দেখিয়েছিলাম আম্মুকে। তো ওটা তো শুরু, তারপরে স্কুলে বসে লিখতাম, তারপরে তো কলেজে, আর আরেকটু পরিণত হওয়ার পরে ইউনিভার্সিটি লেভেলে আসার পরে তো লেখাটা তখন ভেতর থেকেই চলে আসছি, তখন লেখা চলছে, এখনো চলছে। ঠিক আছে আপু, তাহলে এই পর্যায়ে আপনি যেহেতু লেখালেখি প্রথম থেকে স্টার্ট, তো আমরা একটা কবিতা শুনতে চাই আপনার কণ্ঠে। আপনি কোন কবিতাটা আমাদেরকে পাঠ করে শোনাবেন? আচ্ছা, আমি আমার বই নিয়ে? জি অবশ্যই অবশ্যই। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রেম পলাশের বনে এই বছর বইমেলায়, 21-এর বইমেলায় প্রকাশিত হলো কণ্ঠস্বর প্রকাশনী থেকে। তো এই বইয়ের প্রথম কবিতাটাই আমি পড়ছি, প্রেম পলাশের বনে, পলাশ ফুল নিয়েই লেখা। আচ্ছা। কিংসুক রাঙা। তোমার নাম শুনলে শরীর জুড়ে ছুটে আসে যে প্রবল রক্তের উচ্ছ্বাস, পদ্ম রাগের মতো দুগালে লালিমায় ফুটে থাকে যে রং, এটুকুই প্রেম। তোমার নাম জপে যে অজানা শিহরণে কাঁপে মন, ওইটুকুই প্রেম। এই প্রেমে হাজারো প্রজাপতি ডানা মেলে উড়ে চলে হৃদয়ে। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যে মুখ মনে পড়ে, সেই প্রেম। এই মিহি ফাগুনে পলাশ ডালে যত রক্তলাল পলাশ ফোটে, সবই প্রেম আমার। এই জীবনের সমস্ত বসন্ত জুড়ে তুমিই একমাত্র অনিবার্য প্রেম আমার। তুমিই পদ্ম, তুমিই পলাশ, তুমিই প্রেম আমার। অপূর্ব পাঠ আপু, অপূর্ব পাঠ। আমরা মলি আপুর কণ্ঠে খুব সুন্দর একটি কবিতা শুনলাম। এবারে আপু আপনাকে যে প্রশ্নটি করছি সেটা হচ্ছে, আমরা শুনেছি আপনি খুব মেধাবী একজন ছাত্রী। তো আপনার পড়াশোনার যে জার্নিটা এবং আপনার যে মানে অ্যাচিভমেন্টগুলো আছে জীবনে, সেই সম্পর্কে আমাদেরকে একটুখানি বলুন প্লিজ। না, আমি ওরকম মেধাবী কিছু না, আমার থেকেও অনেক গুণ মেধাবী মানুষজন আছেন। স্বাভাবিক, আমি মনে করি আমি বিশেষ কিছু না, স্বাভাবিকভাবেই। এসএসসিতেই নর্মাল বিজ্ঞান বিভাগ থেকে ছিলাম, আর পরে এইচএসসিতে এসে যেটার কারণে হয়তো বা মানুষ আমাকে ভাবেন আমি মেধাবী, কিন্তু আমি মনে করি না। এইচএসসিতে আমি তখন আমাদের সময় তো বোর্ড সিস্টেমটা ছিল, তো আমাদের বোর্ডে আমি ছেলে এবং মেয়ে মিলে কম্বাইন্ডে তৃতীয় স্থান অধিকার করেছিলাম। তৃতীয় স্থান সম্ভবত 19,000 বা 20,000 স্টুডেন্ট ছিল। তাহলে তো আপু আপনাকে মেধাবী বলতেই হয়। আচ্ছা, এই পর্যায়ে যদি আপনাকে একটা প্রশ্ন করা হয় পড়াশোনার ক্ষেত্রে,
বিভিন্ন সময় যেমন আমরা মেয়েরা কিন্তু পড়াশোনার যখন আমরা করতে থাকি তখন বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আমাদের জীবনে চলে আসে। যদি আমরা হায়ার এডুকেশনে যেতে চাই দেখা যায় যে এক ধরনের পরিবারের সাথে যুদ্ধই করতে হয়। তো এরকম কোনো কিছু কি কখনো ফেস করেছেন বা সামনে এসেছে যেটার জন্য আপনাকে যুদ্ধ করতে হয়েছিল যে আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই? আসলে সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে আহ, খুব উচ্চবিত্ত সমাজটা যদি বাদ দেই, আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত নাইবা বলি, তো সবার সমস্ত মেয়েদেরই আমার মনে হয় চলার পথে আসলে যথেষ্ট কাঁটা থাকে। তো আমাদেরকে সেই কাঁটাগুলো একে একে সরিয়ে সরিয়ে চলতে হয়। আমরা হয়তো সেটা এতই অভ্যস্ত যে ওটা আসলে আমরা বলি না কাউকে। হ্যাঁ, তো কিন্তু আমাদের চলতে হয়, সেটা বাবার বাড়িতে হোক, শ্বশুর বাড়িতে হোক, কর্মক্ষেত্রে হোক, প্রতিটা জায়গায় আমরা এটা ফেস করি। তো আমার ক্ষেত্রেও হয়েছে। আমার পড়াশোনা একদম ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে ওঠার আগেই আমার বিয়ে হয়ে যায়। পারিবারিকভাবেই বিয়ে। আমার হাজবেন্ড যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, ওনার কর্মক্ষেত্রের কারণে ঘন ঘন বদলির কারণে বিভিন্ন জায়গায় আমার ঘুরতে হয়েছে, কিন্তু তার মধ্যে থেকেও আমি আমার পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে গিয়েছি। সাথে বাচ্চা ছিল, আমার স্বামী যে কর্মক্ষেত্রে ছিলেন সেখানেও আমার তার স্ত্রী হিসেবে একটা বিশেষ সময় দিতে হতো। ওই সব সামলে তারপরে শ্বশুর বাড়ি, নিজের সংসার, বাবার বাড়ি সব সামলে তারপরে নিজের পড়াশোনাটাকেও আমি কন্টিনিউ করেও আমার যে গ্রাজুয়েশনে আমি আমাদের কলেজ থেকে আমি একমাত্র সম্ভবত প্রথম শ্রেণী পেয়েছিলাম। তারপরে মাস্টার্স করলাম, কিন্তু মাস্টার্সে গিয়ে আমার সেই রেজাল্টের ধারাবাহিকতাটা আমি আসলে ধরে রাখতে পারিনি। ওইখানেই আমার ফল ডাউনটা হয়েছে আমার মতে। ওখানে আমি আসলে প্রথম শ্রেণীটা পাইনি। তো তারপরেও আমি আসলে ওটা নিয়ে আমার মধ্যে কোনো আক্ষেপ নেই যে ঠিক আছে, আমি তো ইউনিভার্সিটির শেষ ডিগ্রিটা নিতে পেরেছি। ওটা ছিল সান্ত্বনা। সব থেকে বড় প্রাপ্তি ছিল সেটাই। তাহলে বলতেই হবে আপনি একজন সাহসী নারী, একজন অলরাউন্ডার, যার সামনে আমি এই মুহূর্তে বসে আছি। আমি আসলে নিজেকে আসলে আমি কৃতজ্ঞ যে আমি আপনার সান্নিধ্য পেয়েছি। তো আপু, এই বইমেলাতে আপনার প্রেম পলাশের বনে বইটি প্রকাশিত হয়েছে, এটা কেমন সাড়া ফেলেছে পাঠক জগতে? আমার পরিচিত যারা নিয়েছে, পরিচিতর বাইরে আসলে যারা কিনেছে সেটা সম্পর্কে আমি ওইভাবে এখনো কোনো রিভিউ পাওয়া যায়নি। হ্যাঁ, কিন্তু পরিচিতরা তো সবসময় ভালো বলে। আর এবার বইমেলার একটা বিশেষত্ব ছিল যে যেহেতু অল্প দিনের ছিল, 1 মাসের না, এবং মাঝখানে যেহেতু রমজান ছিল, তো এই কারণে হয়তো একটু পাঠক সমাবেশ কম ছিল। এটা একটা বিষয়, এটা আমার মনে হয় সবাই আমার সাথে একমত হবে। তারপরেও যেটুকু আমি সাড়া পেয়েছি, ভালো লেগেছে। যাক, আলহামদুলিল্লাহ। তো আপু, আপনার প্রথম প্রকাশিত বই কোনটি? আমার প্রথম প্রকাশিত বই হচ্ছে শঙ্খবতী মন, অন্যপ্রকাশ থেকে। অন্যপ্রকাশ থেকে। ঠিক আছে, তাহলে আপনার যে প্রথম বইটি, সেই প্রথম বইটি থেকে আমাদেরকে একটি কবিতা আবৃত্তি যদি করে শোনাতেন। হ্যাঁ, শোনাচ্ছি, ধন্যবাদ। শঙ্খবতী মনের প্রথম কবিতাটাও ছিল শঙ্খবতী মন, কবিতার নামই আমার বইয়ের নামকরণ। তো সেই কবিতাটাই পড়ছি, শঙ্খবতী। জি। একদিন শঙ্খবতী মন বহুদূর থেকে ফিরে এসে বলে, কেমন আছো? আমি এসেছি, চেয়ে দেখো। কেমন ছিলে এই না থাকা জুড়ে? পৌষের রুখু হাওয়ায় সর্ষে খেতে যে বুকে স্বপ্ন বুনেছ, তীর তীরে এই প্রজাপতি মন সে বুকেই বাসা বেঁধেছে। পুরনো দিঘির জলে শঙ্খবতী মেয়ে ভিজে নেই একাকার। উত্তরে বাতাসে জেকে বসে হিম। উষ্ণ নরম সূর্যিনী তুমি রূপ, আলিঙ্গনের ছোঁয়ায় উষ্ণ করো সমস্ত হৃদয়। শঙ্খবতী মেয়ের ভেজা ত্বকের প্রতি রোমকূপে জমে থাকা উষ্ণ তরল যে প্রেম, সে তুমিই রূপ। ফাগুন হয়ে এসো, প্রথম বসন্ত দিনের হলুদ পাখির মতোই শঙ্খবতী মেয়ে তোমার অপেক্ষায়। অপূর্ব আপু, অসাধারণ, অসাধারণ একটা পাঠ। এই সময় আমি যদি আপনাকে একটু একটু ভেতর দিক থেকে প্রশ্ন করি, আপনি যখন কবিতাটা লিখছেন, ঠিক আছে, তখন আপনার ভেতরের অনুভূতিটা কি ছিল?
অনুভূতি খুব তীব্র। আমার মনে হয় সমস্ত লেখকের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। আর আমার মনে হয় যারা আমরা বিশেষ করে কবিতা লিখি, কবিতার বিষয়টাই হচ্ছে যে অনেক ভাব অল্প লেখায় তুলে ধরা। এই জন্য আমাদের আমি যেটা মনে করি যে এটা লেখার সময় অবশ্যই শঙ্খবতী মন বলতে আমি বুঝিয়েছি একজন নারীর মনকে, এবং এটা শঙ্খের সাথে আমি তুলনা করেছি এজন্য যে শঙ্খটা তো বাইরে একটা শক্ত খোলস, হ্যাঁ, কিন্তু ভেতরে কিন্তু শঙ্খটা যখন জীবিত থাকে খুব নরম একটা মাংসপিণ্ড থাকে। তা আমাদের মেয়েদেরও আমার মনে হয়, আমি যতটুকু দেখেছি আমার অভিজ্ঞতায়, যে আমরা সবাই মোটামুটি কম বেশি এরকম। আমাদের বাইরের আবরণটা দেখে আসলে ভেতরটা কখনোই বোঝা যায় না, এবং আমরা ইচ্ছে করেও অনেকটা কারণে এটা লুকিয়ে রাখি, আসল সত্যিটা আমরা প্রকাশ করি না। তো এই কারণেই শঙ্খবতী লেখা, এবং বতী দিয়ে আমি একদম নির্দিষ্ট করে নারীদেরকেই বুঝিয়েছি, এবং আমি বুঝিয়েছি যে একজন নারী কি চায়, প্রেমিক হিসেবে কেমন পুরুষ চায়, তার অনুভূতিটা কিরকম, এই অনুভূতি নিয়েই লেখা কবিতাটা। আচ্ছা আপু, বর্তমানে আপনি কি কোনো পেশার সাথে যুক্ত আছেন? না, আমি বর্তমানে এখন গৃহিণী। একটা সময় ছিলাম শিক্ষকতার সাথে, অল্প সময়ের জন্য যুক্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে। তাহলে আপু আমরা আসলে এতটাই মুগ্ধ আপনার আবৃত্তি শুনে, আপনার লেখা শুনে, তো আরেকটি আবৃত্তি যদি আমাদেরকে আপনি পাঠ করে শোনান। আমি যদিও আবৃত্তি শিল্পী নই, একদমই নিজের লেখা যেভাবে পারি ওইভাবে পড়ছি। আমি জানি না কেমন হবে। জি আচ্ছা ঠিক আছে। প্রেম নিয়ে একটা কবিতা পড়ছি, কবিতার শিরোনামই হচ্ছে প্রেম। আচ্ছা। কখনো কি এমন হয় চোখের দোরগোড়ায় সয়ে যায় কেবল একটি রং, একমাত্র উজ্জ্বল টুকটুকে কৃষ্ণচূড়ার জন্য পাড়ি দেওয়া যায় ফণিশ মনসাময় দীর্ঘ প্রান্তর। এমন কি হয় কেবলই চৈত্রের জন্য হুহু করে অন্তর, ভরা বর্ষায় সতেজ সব পাতা টুপটাপ ঝরে পড়ে দহন দিনের তরে। এমন দহন দিনে দিনে জ্বলে জ্বলে প্রগাঢ় হয়, তবু নিঃশেষ নয়, যেন অন্তর্যামীর মতো জানে কতটুকু পোড়ালে আরো অনেকখানি জ্বালানোর জমি পাওয়া যায়। তারপর হয়তো কোনোদিন চৈত্রের অলস দুপুরে পুড়তে পুড়তে টুকটুকে লাল কৃষ্ণচূড়াময় পথে দুর্নিবার পিপাসায় ছুটতে থাকে জ্বলন্ত কোনো শরীর, তার আজানু চুম্বিত কুন্তলে ফসফরাসের রং, তার চোখে দীর্ঘ আকাশ, তার মুখে সম্মোহনের ছায়া। তোমরা তাকে নারী বলো, আমি বলি প্রেম। অসাধারণ আপু, অসাধারণ। আমি এই কবিতায় প্রেম বলতে নারীকেই বুঝিয়েছি। অর্থাৎ আপনার লেখার মূল যে জিনিসটা সেটা হচ্ছে নারী, নারীকে ঘিরে। হ্যাঁ, এই কবিতায় বা কয়েকটা কবিতায়। বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, শেষ মুহূর্তে আমরা আমাদের প্রিয় মলি আপুর নিজের লেখা আরও একটি কবিতা শুনে আমাদের অনুষ্ঠানটি শেষ করব, এবং সেই কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে আমরা কিছুটা জানব। চলে যাচ্ছি আমাদের শিল্পী মলি আপুর কাছে। আমি বেছেছি এবার পড়ার জন্য তোমার গল্প নামে একটা কবিতা। জি। তোমার গল্প কবিতাটা লিখেছিলাম প্রায় 4 বছর আগে। এখানে আমি তোমার গল্প বলতে জানতে চেয়েছি যে কবিতায় তো সাধারণত কবি নিজের কথাই বলে, কিন্তু আমি জানতে চেয়েছি যে তোমার বলতে অপরজনকে বুঝিয়েছি, যে যেই পড়ুক এই কবিতাটি সে যেন নিজেকে এই কবিতার সাথে সম্পৃক্ত করতে পারে, যে আমি তার কথা জানতে চাচ্ছি, সে কেমন আছে, সে কি করছে, বা একটা নির্দিষ্ট জায়গা নিয়ে বলেছি সেখানে গেলে সে কি করত, এটা ভেবেই আমার এই কবিতাটা লেখা। কবিতার শিরোনামই হচ্ছে তোমার গল্প। তোমার সেই গল্পটা বলো, আমি শুনতে চাই, যে গল্পটা কেউ শোনেনি কখনো। তোমার চোখ দিয়ে অন্তত একবার নিজেকে দেখতে চাই, দেখতে চাই কেমন করে সলজ্জ স্বাদগুলো নিয়মের অ্যাকুরিয়ামে বাঁধা পড়ে রঙিন গোলফিশ হয়ে যায়। আমি সেই মাছদের মালকিনের মতো হাতড়ে বেড়াই জীবনের অ্যাকুরিয়ামে, বন্দি তোমার দুঃখগুলো, তারা জলের মতোই হাত গলে চলে যায়। আমি তোমার কিছুই ছুঁতে পারি না। একদিন ঘন সবুজ রঙা এক উপত্যকায় পাহাড়ি ঝর্ণার পাশে আমায় সেই গল্পটা বলো,
আমি চুপ করে শুনে যাব। তখন তোমার দু চোখের মণিময় অপার্থিব আলোর বিচ্ছুরণ কেবলই টুকরো নক্ষত্রের মতো ছিটকে যাবে মহাশূন্যে, আমায় ছুঁয়ে আমায় নিয়ে। গল্প শুনতে শুনতে আমি তোমার একটি মাত্র গল্প হয়ে যাব, দেখে নিও। অপূর্ব উপস্থাপন আপু, অপূর্ব। ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই শুভ কামনায় আমি সৈয়দা দ্যুতি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় আপু, আপনি যদি আমাদের দর্শক সম্পর্কে কিছু বলতে চান। আমার এই চ্যানেলটির নামটি শুনেই ভীষণ ভালো লেগেছে, জায়ানন্দিনী। খুবই সুন্দর নাম এবং নামের মতোই কাজও মনে হচ্ছে। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভালো হয়, দেখতে পারবো আমরা সবাই মিলে সুন্দর সুন্দর এরকম অনেক কথা, অনেক আলোচনা। তো সবাই শুনলে ভালো হবে, আর আমার অভিজ্ঞতা তো দারুণ। অসংখ্য ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, পরবর্তীতে আমাদের সাথে থাকবেন আরও একজন নতুন মুখ আমাদের কবিতার আসর থেকে। ততদিন আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।